আরোহী বলল, ভাইয়া এসব কথা বললে কিন্তু আপনার সঙ্গে কথাই বলবো না। আরোহী লজ্জা পেয়ে চলে যেতে ধরবে, এমন সময় আরোহীর হাত ধরে বললাম, আরে লজ্জা পেয়ে চলে যাচ্ছ কেন? আমি তো তোমার সঙ্গে একটু ফান করলাম, বসো। হঠাৎ করে অদিতি রুমে এসে আরোহীকে হাত ধরা অবস্থায় দেখে রাগান্বিত সুরে বলে উঠল, বাহ, শেষে কিনা আমার বোনের সঙ্গে অসভ্যতামি করা শুরু করে ফেলেছো। হঠাৎ অদিতির এরকম কথা শুনে আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়ল। অদিতি আমাকে আবার ভুল ভাবছে। এর মধ্যে আরোহী তার আপুকে বলল, আপু তুমি এসব কাকে কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। অদিতি বলল, তোর বোঝা লাগবে না, মা তোকে খুঁজছে, তুই নিচে যা। আরোহী বলল, আপু তুমি আমার সঙ্গে রেগে কথা বলছো কেন? আমি তো মাকে বলেই ভাইয়ার সঙ্গে দেখা করতে আসলাম। অদিতি রেগে বলল, তোকে যেতে বলেছি, তুই যা। আরোহী তার আপুর রাগ দেখে কোনো কিছু না বলে রুম ত্যাগ করলো। আরোহী চলে যাবার পর আমি বললাম, এটা কি হলো? অদিতি বলল, কই কি হলো? আমি বললাম, তুমি আরোহীর সঙ্গে বাজে বিহেভ করলে কেন? অদিতি বলল, আমার বোনের জন্য দরদ যেন ভালোই উথলাই পড়ছে। আমি বললাম, দরদ মানে? তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? অদিতি বলল, আরোহীর হাত তখন ধরে রেখেছিলে কেন? নিশ্চয়ই মনে কোনো বাজে মতলব ছিল। তোমার তো আবার চরিত্রের ঠিক নেই। যার নিজের ভাবির সঙ্গে নোংরামি করতে আত্মসম্মানে বাজে না, সেখানে আরোহী তো শালিকা মাত্র। আল্লাহ সহায় ছিল বলে আরোহীর কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই এসেছিলাম, নয়তো আজকে আরেকটা দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। আমি চিৎকার দিয়ে বললাম, অদিতি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি বারবার আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না। আরোহীর দিকে কোনো প্রকার বাজে নজরে আমি তাকাইনি। অদিতি বলল, চোর কখনো চুরি করে বাগানের মালিককে বলবে না যে আমি চুরি করেছি। সে তার কুকর্মের কথা প্রকাশ না করে গোপনই রাখবে। আমি রেগে বললাম, অদিতি এবার থামো প্লিজ। অদিতি বলল, সত্যি কথা বলছি তো, এর জন্য গায়ে কথাগুলো কাটার মতো বিনছে, তাই তো? অদিতির সঙ্গে এক কথায় দুই কথায় ঝগড়া লেগে যায়, যার ফলে রাগান্বিত হয়ে ঠাস করে তার গালে সজোরে থাপ্পড় মেরে দিলাম। অদিতি থাপ্পড় খেয়ে ছলছল চোখে তাকিয়ে বলল, এই থাপ্পড়টাই বাকি ছিল। এতদিন ভেবেছিলাম তোমার শুধু চরিত্রটাই বিগড়ে গেছে, এখন তো দেখছি চরিত্রের সঙ্গে আরো অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি এরকম চরিত্রহীন স্বামীর সঙ্গে একই ছাদের নিচে থাকবো না। অদিতিকে রাগের ঘরে থাপ্পড় মেরে এখন নিজের কাছেই খারাপ লাগা কাজ করছে। আমি বললাম, দেখো অদিতি, তোমাকে আমি এমনি থাপ্পড়টা মারিনি। আরোহী আমার ছোট বোনের মতো, তার সঙ্গেই তুমি আমাকে কিসব আবল তাবল বকছো। এই অপবাদটা আমার কাছে সহ্য করার মতো ছিল না। অদিতি তার চোখের পানি মুছে বলে উঠল, অনেক হয়েছে, আর না, এবার একটা বিচ্ছেদ দরকার। এই সম্পর্ক আর আমার পক্ষে টিকিয়ে রাখা সম্ভব না। অদিতির বিচ্ছেদ হবার কথা শুনে বুকে কেন জানি দুমড়ে মুচড়ে উঠল। নিজেকে সংযত রেখে বললাম, এই তুমি পাগল হয়ে গেছো? সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না মানে? কিসব আবল তাবল বকছো? অদিতি কোনো কিছু না বলেই তার সব কাপড় চোপড় সুটকেস ভর্তি করে চলে যেতে লাগলো। তাকে বাধা দেওয়ার পরও আমার কোনো কথাই শুনলো না। ড্রয়িং রুমে এসে তার বাবা মা ও তার বোন আরোহীকে নিয়ে তাদের বাসায় চলে গেল। বাড়ি ভর্তি মেহমানের সামনে এত অনুরোধ করার পরও অদিতি আমাকে ছেড়ে চলে গেল। মেহমানরা শুধু নীরব দর্শকের মতো আমাদের কাণ্ড দেখে যাচ্ছিল। অনেকটাই অপমানিত প্লাস কষ্ট পেয়েছিলাম। অদিতি মেহমানদের সামনে আমাকে ছোট করে তার সিদ্ধান্ত মতোই চলে গেল। দূর থেকে নীলা ভাবি আমাদের এসব দৃশ্য দেখে প্রাপ্তির হাসি হাসলো। নীলা ভাবির দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে সোফায় বসে পড়লাম। নীলা ভাবি সবার সামনে এসে বলতে লাগলো, চরিত্র খারাপ হলে নিজের বউ তাকে ফেলে চলে যায়, আর থাকবেই বা কেন? এরকম অমানুষদের ছুঁড়ে ফেলে যাওয়াই শ্রেয়। যে নিজের ভাবির সম্মানে আঘাত করে তার এমন হওয়া উচিত। আজ নীলাকে ভাবি বলে সম্বোধন করতে নিজের কাছেই কেমন জানি লাগছে। অতীতে যা হয়েছে সব ভুলে গিয়েই তাকে মন থেকে সম্মান শ্রদ্ধা দিয়ে ভাবি বলে সম্বোধন করেছিলাম, কিন্তু সে তার প্রতিশোধ নিতে আমার জীবনটাকে আজ সত্যি নরক বানিয়ে দিল। আর এখন সকলের সামনে আমাকে ছোট করার জন্য আরো খোঁচা মেরে কথা বলছে। এবার তার কথাতে নিশ্চুপ থাকা যাবে না, উত্তর দেওয়া উচিত। তাই সবার সামনে নীলা ভাবির উদ্দেশ্য করে বললাম, আজ এত কিছুর পরও আপনাকে ভাবি বলে সম্বোধন করতে আমার কেন জানি আত্মসম্মানে বাধা দিচ্ছে। নীলা নিশ্চুপ। আমি বললাম, আপনার জন্যই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ফাটলটা ধরেছে। সেদিন তো চিৎকার চেঁচামেচি করে আমার নামে অপবাদ ঠিকই ধরিয়ে দিলেন, কিন্তু সত্যিটা তো উপরওয়ালা একজন জানেন, তিনি একদিন সঠিক বিচারটাই করবেন। আপনি আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এর জন্য একদিন আপনিও আফসোস করবেন। এটা বলে নিজের রুমে চলে আসলাম। রাকিব জিজ্ঞাসা করলো, নীলা ও কি বললো? কিছুই তো বুঝতে পারলাম না। নীলা বলল, ইয়ে মানে ও পাগল হয়ে গেছে, অদিতি ওকে ছেড়ে চলে গেছে তো এর জন্য উল্টাপাল্টা বকছে। রাকিব বলল, আচ্ছা চলো এবার তাহলে আমাদের প্রথম বিবাহ বার্ষিকের কেকটা কাটি। নীলা বলল, হ্যাঁ তাই চলো। অন্যদিকে অদিতির মা বলল, অদিতি মা, তুই কি কাজটা ঠিক করলি? জামাইকে বাড়ি ভর্তি মেহমানের সামনে অপমানিত করে ছেড়ে চলে আসলি, আবার তো তার কাছেই তোকে যেতে হবে। অদিতি কান্না করে বলল, মা আমি ওই চরিত্রহীন লম্পটটার কাছে আর যাবই না। অদিতির মা বলল, যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যা এবং জামাইকে নিয়ে আবার সংসারটা গুছিয়ে নে। অদিতি বলল, না মা, ওর সঙ্গে সংসার করার কোনো ইচ্ছাই আমার নেই। আমি ওকে মন থেকেই অনেক ঘৃণা করি। তাহলে সংসার করব কিভাবে? মা তুমি হয়তো জানো না, ওর চরিত্র নিয়ে রোজ কারো না কারো কাছে আমার কথা শুনতে হয়। আমি শুধু তাদের কথাগুলো নীরবে হজম করে যাই। তাদের কথার প্রতি উত্তরে বলার মতো ভাষা আমার থাকে না। তাহলে সেই মানুষটার সঙ্গে কেমনে একই ছাদের নিচে
থাকতাম। তুমি বলো। অদিতির কথায় তার মা নিশ্চুপ হয়ে গেলেন। এখন তার মেয়েকে বোঝানোর মতো ভাষা তার জানা নেই। এর মধ্যে অদিতির বাবা আকবর হোসেন এসে লক্ষ্য করলো তার মেয়ে কান্না করছে এবং তার স্ত্রী চুপ করে আছে। এ দেখে আকবর হোসেন তার মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, অদিতি মা, কান্না করছিস কেন? তারপর অদিতি তার বাবাকে অতীতের ঘটনাগুলো বিস্তারিত বলে ফেলল। আকবর হোসেন তার মেয়ের কাছে জামাইয়ের এসব কুকর্মের কথা শুনে ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, শোনো অদিতির মা, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, আর ওই চরিত্রহীন জামাইকে একটু শিক্ষা দিতে হবে। তার না হয় মান সম্মান নেই, কিন্তু আমাদের ঠিকই আছে। সে অদিতিকে নিতে আসলে যে তার কাছে মেয়ে দিতে হবে এমনটা কিন্তু না। অদিতির মা বলল, তাহলে কি অদিতি ওখানে আর যাবে না? অদিতির বাবা বলল, অদিতি যদি যেতে চায় তাহলে যেতে দিব, এর আগে না। এভাবেই দুই পরিবারের কথা চলতে লাগলো। অদিতি চলে যাবার পর প্রথমে আমার খাওয়া দাওয়ার সমস্যা হতে লাগলো। বাড়িতে এমন কেউ ছিল না যে আমাকে রান্না করে খাওয়াবে। অদিতি আমাকে এড়িয়ে চললেও খাবারটা প্রায় ঠিকই রেডি করে দিত। আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল, অদিতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। অনেকবার কল দিয়েছি, কিন্তু তার সিমটা প্রতিবারে বন্ধ দেখায়। হয়তো আমার কারণেই সিমটা বন্ধ করে রেখেছে। আমার এমন করুণ অবস্থা দেখে নীলা ভাবি প্রাপ্তির হাসি হেসে যায় প্রতিনিয়ত। বাবা মা তারাও কেমন জানি বড় ভাইয়ার কথা মতো চলছে। আমার দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।